আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রসায়নের বেসিক ফর এসএসসি অ্যান্ড এইচএসসি স্টুডেন্ট যাদের বেসিক দুর্বল তাদের জন্যে। আজকের পাঠে আমরা দেখব পদার্থ বিষয়ে। পদার্থ জিনিসটা আসলে কি? পদার্থ হলো এমন কিছু যা কোনো স্থান বা আয়তন দখল করে, যার নির্দিষ্ট ভর আছে এবং যা বল প্রয়োগে বাধা সৃষ্টি বা জড়তা প্রদর্শন করে। এখন পদার্থের বেশ কিছু মূল বৈশিষ্ট্য আমরা এখান থেকে লক্ষ্য করি যে ভর ও ওজন, সকল পদার্থেরই ভর ও ওজন আছে। স্থান দখল, পদার্থ স্থান বা জায়গা দখল করে। পদার্থের কণা, পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেমন পরমাণু বা অণু দ্বারা গঠিত। পদার্থ অবস্থা এবং গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয় একে। এখন অবস্থার ভিত্তিতে প্রকারভেদ, সাধারণ তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে পদার্থের প্রধান তিনটি অবস্থা রয়েছে, যেমন কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ কাকে বলে? এই যে সকল পদার্থের নির্দিষ্ট ভর থাকে, আকার এবং আয়তন থাকে তাদেরকে কঠিন পদার্থ বলে, যেমন লোহা, কাঠ, পাথর। তরল পদার্থ, এই সকল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন থাকলেও কোনো নির্দিষ্ট আকার থাকে না। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, যেমন পানি, তেল। বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, এর নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার বা আয়তন নেই, যেমন বাতাস, হাইড্রোজেন, জলীয় বাষ্প। আমরা জানি পদার্থ তিন অবস্থায় থাকে, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে একই পানি কেন কখনো বরফ, কখনো তরল, আবার কখনো জলীয় বাষ্প হয়। আমরা জানি পানিকে আমরা যদি ঠান্ডা করি, ঠান্ডা করলে এটি বরফে পরিণত হয়। পানিকে যদি আমরা ঠান্ডা করি এটি বরফে পরিণত হয়। আর যদি পানিকে আমরা জাল দিই বা উত্তপ্ত করি তাহলে এটি বাষ্পে পরিণত হয়। এখন এর আসল রহস্য কোথায় এটা আমরা জানবো। এখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে এবং আরেকটা আছে আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব যত কমে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তত বাড়ে। এখন আমরা যদি একটু দেখি অণুগুলো একে অপরকে যে আকর্ষণের মাধ্যমে টেনে রাখে সেটিই মূলত আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। একটি পদার্থের অণুগুলোর ভিতরের যে ফাঁকা জায়গা আছে বা যে দূরত্ব আছে এটাই হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। এখন কঠিন পদার্থের ক্ষেত্রে আকর্ষণ শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এত বেশি হয় যে অণুগুলো একটি নির্দিষ্ট স্থানে থেকে কাঁপতে থাকে কিন্তু নিজের জায়গা ছাড়তে পারে না। এই জন্য এদের আকার ও আয়তন থাকে। তরল পদার্থ, তাপ দিলে অণুগুলো একটু দূরে সরে যায়, আকর্ষণ শক্তি কিছুটা কমে, তাই এদের আয়তন ঠিক থাকলেও যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ আরও বাড়ালে অণুগুলো একে অপর থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে ছোটাছুটি করে, আকর্ষণ শক্তি প্রায় শূন্য হয়ে যায়। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করছি। সলিড পদার্থের ক্ষেত্রে একটি পরমাণু বা একটি অণু আরেকটা অণুর সাথে খুবই প্রবল আকর্ষণের মাধ্যমে যুক্ত এবং এদের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই বললেই চলে। কিন্তু লিকুইড পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে ফাঁকা স্থান বিদ্যমান এবং এদের আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কিছুটা কম। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যেহেতু এদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান অনেক কম বা নেই বললেই চলে, সেই জন্য এদের মাঝে ফাঁকা জায়গা অনেক বেশি। পদার্থের গঠনের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ আমরা যদি দেখি যে সকল পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেনের একটি অণুকে ভাঙলে শুধু দুইটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। সে যেহেতু এখানে শুধু হাইড্রোজেনই পাওয়া যাচ্ছে, সুতরাং হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। আমরা দেখতে পাচ্ছি একটি হাইড্রোজেন অণুকে ভাঙলে দুইটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যাচ্ছে। এবং আরেক ধরনের ভাগ হচ্ছে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন আমরা যদি পানিকে একটু ভাঙি, পানিকে ভাঙলে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু পাবো। সেহেতু যেহেতু
পানিকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাচ্ছি, সেহেতু পানি একটি যৌগিক পদার্থ। আর যেহেতু পানিতে আমরা একাধিক মৌলিক পদার্থ পাচ্ছি, সেহেতু এটি মৌলিক পদার্থ নয়, এটি একটি যৌগিক পদার্থ। আজকের মতো এইটুকুই। এর পরের ক্লাসে আমরা জানার চেষ্টা করব পরমাণু সম্পর্কে।